হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে। তো আমরা সবাই জানি যে ইতিহাস মানেই হলো গল্প। তো আমরা গল্পের ছলেই আজকে আলোচনা করব বাংলার গভর্নর জেনারেল ও ভারতের গভর্নর জেনারেল সম্পর্কে। তো কী করে এই যে পদগুলো এলো, ঠিক আছে, তো বাংলায় এই গভর্নর পদ বা গভর্নর জেনারেল পদ বা তারপরে ভারতের গভর্নর জেনারেল, এই যে পদগুলো এগুলো কিভাবে এলো, রাজা বা মহারাজা থেকে, সম্রাট থেকে আস্তে আস্তে কীভাবে এই পদগুলি আসছে এবং সেই সম্পর্কে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব এবং তার সাথে তোমাদের সম্ভাব্য পরীক্ষার বিভিন্ন এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এই টপিকগুলি থেকে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আসি বাংলার গভর্নর। দেখো তার সময়কালটা দেওয়া আছে 1757 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো দেখো এই 1757 থেকে 1772, তো এই সময় আসে কি বাংলার গভর্নর, ঠিক আছে। তো এই যে 1757 খ্রিস্টাব্দে হয়েছিল কি পলাশির যুদ্ধ, ঠিক আছে। তো এই পলাশির যুদ্ধের আগে কি ছিল, পলাশির যুদ্ধের আগে বাংলার যে শাসন করতো, ঠিক আছে, রাজা ছিলেন, তার নাম কি সিরাজউদ্দৌলা, ঠিক আছে। তো এই সিরাজউদ্দৌলার পর আসে কি বাংলার গভর্নর, ঠিক আছে। যখন 1757 খ্রিস্টাব্দের পলাশি যুদ্ধ হচ্ছে, সেই পলাশি যুদ্ধে কি বাংলার পরাজয় ঘটছে। বাংলার শাসক কে ছিলেন, বাংলার শাসক তখন ছিলেন সিরাজউদ্দৌলা, ঠিক আছে। তো তখন যখন বাংলার শাসকের অবসান ঘটছে তখন থেকেই হচ্ছে বাংলার গভর্নর এই পদটা কিন্তু আসছে, ঠিক আছে। তো দেখো এই পদটা কারা বা কেন এই পদটা পেতে লাগলো বা কেন এই জিনিসটা এলো। তো আমরা তো সবাই কম বেশি জানি যে আমাদের যে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে কিন্তু শাসন করেছে ইংরেজরা, ঠিক আছে। প্রায় 200 বছর ধরে তারা কিন্তু শাসন কার্য চালিয়ে গেছে তাদের। তো তারা যখন ভারতে শাসন করছে, তো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা করছে, সেই তাদের যখন ভারতে শাসন কার্য চলছে তখন তারা একটা জিনিস অনুভব করে যে ভারতবর্ষের মানুষের কি মস্তিষ্ক খুব দুর্বল। তো তারা সহজেই কি কারোর বশ্যতা স্বীকার করে নেয়। সেই কারণেই তারা চাইছে যে না, এই কোম্পানি প্রতিষ্ঠায় মানে শুধু তারা সীমাবদ্ধ থাকবে না, ঠিক আছে। তারা এরপর চাইছে যে তারা বাংলা শাসন করবে। তাই কারণেই কিন্তু বাংলা শাসন করার কারণেই কিন্তু এই বাংলার গভর্নর পদের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তারা চাইছে মানে ইংরেজ বা ব্রিটিশ কোম্পানি চাইছে কি যে আমরা আমাদের ক্ষমতা বাড়াবো, ঠিক আছে। সেই কারণেই তারা বাংলার শাসন করার ইচ্ছেটা প্রকাশ করছে। আর একটা ইচ্ছে কেন প্রকাশ করবে না, কারণ তারা তো ভারতে এসছে তাদের ভারতে বাণিজ্যের মাধ্যমে তাদের কিছু আয় করার জন্য। তো তারা যখন দেখছে না আয় করার আরও সুযোগ রয়েছে, তো সেই কাজটাকেই তারা মানে সেটাকেই তারা কাজে লাগাচ্ছে এবং সেই কারণেই এই সমস্ত পদগুলির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো দেখো এই যে বাংলার গভর্নর পদ, এই বাংলার গভর্নর পদ আসছে কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় বাণিজ্য করতে আসে, তো ধীরে ধীরে কি শাসন ক্ষমতা অর্জন করে এবং এই শাসন ক্ষমতা বৃদ্ধির জন্য তারা একটা শীর্ষ পদ দরকারি বলে মনে করে, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, যখন 1757 সালে পলাশি যুদ্ধ হচ্ছে এবং পলাশি যুদ্ধের ফলে যখন বাংলার নবাব সিরাজদৌল্লার পরাজয় হচ্ছে এবং তাকে হত্যা করা হচ্ছে, ঠিক আছে। তো তারপরেই কিন্তু এই ক্ষমতাটা ইংরেজদের হাতে মানে ব্রিটিশদের হাতে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই সময়ে এই যে পলাশির যুদ্ধ হয়েছিল কার সাথে, বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ কোম্পানির পক্ষ থেকে রবার্ট ক্লাইভ, ঠিক আছে। তো যখন মানে সিরাজদৌল্লা পরাজিত হচ্ছে তখনই কিন্তু রবার্ট ক্লাইভ ক্ষমতাটা দখল করে নিচ্ছে এবং বাংলার প্রথম গভর্নর হিসেবে কিন্তু তিনি শাসন কার্য চালানো শুরু করছেন, ঠিক আছে। তো এরপর আসছি, দেখো আশা করি তোমরা বাংলার গভর্নর পদ সম্পর্কে বুঝতে পারলে যে কীভাবে এই পদটা এলো নবাব থেকে বাংলাতে। তো এরপর আসছে দেখো বাংলার গভর্নর জেনারেল। তো অনেক দিন ধরে যখন এইভাবে চলছে তখন তারা একটা জিনিস অনুভব করলো যে শুধু বাংলার গভর্নর এই শব্দটা খুব একটা ভালো লাগছে না। তো তখন সেই কারণে তাদের মর্যাদাটা বৃদ্ধির কারণেই কিন্তু তারা এই গভর্নর জেনারেল, এই জেনারেল শব্দটাকে তাদের এই যে বাংলার গভর্নরের সাথে যুক্ত করলো, ঠিক আছে। তো এর সময়কালটা দেখো এখানে লেখা আছে। তো এই যে পদটা লাভ করলো বাংলার গভর্নর জেনারেল, সেটা কিন্তু 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। তো এই রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার মাধ্যমেই কিন্তু এই জেনারেল শব্দটা তারা কিন্তু যুক্ত করেছিল, ঠিক আছে। তো ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই আইনটা পাস হচ্ছিল আর এই আইনের মাধ্যমে তারা কি করে, তারা বাংলার গভর্নর জেনারেল পদটা সৃষ্টি করেছিল, ঠিক আছে। তো উদ্দেশ্যটা কি ছিল তাদের, এই যে একটা নতুন জেনারেল শব্দটাকে যুক্ত করলো, তার উদ্দেশ্যটা কি ছিল যে এই যে বাংলার যে প্রশাসন সেটাকে তাদের মতো করে সুশৃঙ্খল করা, ঠিক আছে। আর কি এই মানে শুধু বাংলা নয়, তারা মুম্বাই এবং মাদ্রাজ এই মানে 3 জায়গা বাংলা, ঠিক আছে, বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ এই 3 জায়গার ওপর তাদের নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু বাংলার গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয় এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস, সেই সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আমরা পরে জানবো।
তো এরপর আসছি দেখো ভারতের গভর্নর জেনারেল। তো তারা যখন দেখছে না যে মানে এই সমস্ত বাংলা, মুম্বাই, মাদ্রাজ, ঠিক আছে, এই সমস্ত জায়গার মানুষ যখন তাদের বর্ষতা স্বীকার করে নিচ্ছে, তখন তারা দেখলো যে না, আমরা এইটুকু সীমার মধ্যে আবদ্ধ থাকবো না, ঠিক আছে, আমরা আরও বিশাল এলাকা জুড়ে শাসন করব। তখন তারা ঠিক করলো যে গোটা ভারতবর্ষটাকেই তাদের আয়ত্তে আনতে হবে, এবং সেই কারণেই তারা 1833 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট পাস করে, ঠিক আছে। এবং এই চ্যাটার অ্যাক্টের মাধ্যমেই তারা কি হয়, বাংলার গভর্নর জেনারেল থেকে তারা কিন্তু ভারতের গভর্নর জেনারেল পদের সৃষ্টি করে, ঠিক আছে, এবং ভারতের গভর্নর জেনারেল হিসেবে তারা আত্মপ্রকাশ করে। বুঝতে পারলে? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটাই উদ্দেশ্য ছিল, এবং সেই কারণেই তারা এই উদ্দেশ্য পূরণের জন্য এই সমস্ত পদগুলি সৃষ্টি করে আস্তে আস্তে ভারত থেকে পুরো তাদের দখলে নিয়ে আসতে চেয়েছিল। তো আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে তাদের সমসাময়িককালে কিন্তু ফরাসিরাও বাণিজ্য কুটি স্থাপন করেছিল। তো তারা কি দেখছে যে যখন অন্য একটা শক্তি চলে আসছে, তখন কি হচ্ছে, তাদের বাণিজ্যের যে সীমানা সেটা কি হচ্ছে, সেটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে তারা দেখছে যে অন্য কেউ এসে কেন এত মুনাফা অর্জন করবে। তো তারা কিন্তু সেই উদ্দেশ্য পুরো ভারতটাকে নিজেদের দখলে আনার জন্য এক একটা করে পদ সৃষ্টি করেছে এবং এক একটা করে আইন পাশ করিয়ে তাদের ক্ষমতা দখল করেছে। দেখো সবার শেষে আছে কি, ভারতের ভাইসরয়, ঠিক আছে। তো এই ভাইসরয়টি কি, এই পদটা হচ্ছে কি, মানে 1757 খ্রিস্টাব্দে যে সিপাহী 1857 খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ হয়, তো এই সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু এই পদটির সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো এই পদটির মাধ্যমে তারা ঠিক করেছিল, মানে সেই সময় তারা বুঝতে পেরেছিল যে আর বেশি দিন ভারতের মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না, ঠিক আছে। তারা কি করতে চাইছে, নিজেদের ক্ষমতা এবার নিজেরা পেতে চাইছে, আন্দোলন করছে। তখন তারা ঠিক করলো যে না, এই ক্ষমতা ব্রিটিশদের হাতে তুলে দেবে, মানে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে না, ঠিক আছে। তো কোনো একজন ব্যক্তিকে রাজা বা রানী হিসেবে তারা ঠিক করে তার হাতে ক্ষমতাটা দিয়েছিল। তো এরপরেই কিন্তু এই ভারতের ভাইসরয় জিনিসটা আসে, ঠিক আছে। তো এই ছিল বাংলার, ভারতের এবং যে গভর্নর জেনারেল সেই সম্পর্কে। তো এরপর দেখো আমরা আসছি যে বাংলার ও ভারতের কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেলের নাম নিয়ে, ঠিক আছে। তো প্রথমেই আমরা যার নাম পাই তার নাম হলো কি, স্যার রবার্ট ক্লাইভ, ঠিক আছে, স্যার রবার্ট ক্লাইভ। তো দেখো তোমরা তার নামটা, সময়কালটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তার সময়কালটা। তো তিনি কিন্তু দুবার গভর্নর হয়েছিলেন, ঠিক আছে, দুবার। তো তাকে কিন্তু বলা হয়, মানে রবার্ট ক্লাইভকে কিন্তু বলা হয় যে তিনি প্রথম বাংলার গভর্নর, ঠিক আছে। নবাবের মৃত্যুর পর কিন্তু, নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর কিন্তু তিনি প্রথম ছিলেন বাংলার গভর্নর, মানে ইংরেজ, যিনি ভারত শাসন করেছেন ভারতের কোনো শাসক বা নবাব ছাড়া, ঠিক আছে। তো তার বিভিন্ন কর্মকাণ্ড আছে, তো তার মধ্যে দেখো তার কিছু উল্লেখযোগ্য ঘটনা বলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা খাতাতে নোট করতেও পারো কিন্তু এই তথ্যগুলো, ঠিক আছে। তো স্যার রবার্ট ক্লাইভ তিনি কিন্তু দুইবার বাংলার গভর্নর ছিলেন, ঠিক আছে। তো তিনি বাংলার কি করেছিলেন, দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু শুরু করেছিলেন স্যার রবার্ট ক্লাইভ। প্রথমই তিনি দ্বৈত শাসন ব্যবস্থার শুরু কিন্তু করেছিলেন। এরপর আসছি দেখো আমরা ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। তো ওয়ারেন হেস্টিংয়ের সময়কাল দেখো দেওয়া আছে। তো তিনি কি করেছিলেন, দেখো তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। তো রবার্ট ক্লাইভ কি ছিলেন, শুধু বাংলার গভর্নর, এবং ওয়ারেন হেস্টিং কি ছিলেন, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। তো তিনি আরও কিছু কাজ করেছিলেন, তার মধ্যে কি তিনি যে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোনসের সাথে বাংলায় এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর কি করেছিলেন, আর রবার্ট ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন, আর ওয়ারেন হেস্টিং কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেছিলেন, ঠিক আছে, এর অবসান কিন্তু তিনি করেছিলেন। এরপর আসছি দেখো লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। তো লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু প্রবর্তন করেছিলেন, চিরস্থায়ী বা সূর্যাস্ত আইন। তো চিরস্থায়ী আইন কি, যেটা আর কি মানে একটা নির্দিষ্ট পরিমাণ কর ধার্য করা হতো জমির বিনিময়ে, তো সেই বিনিময়ে কিন্তু প্রতি বছর খাজনা দিতে হতো, ঠিক আছে। সূর্য অস্ত দেওয়ার আগে নির্ধারিত সময় অনুযায়ী খাজনা প্রদান করতে হতো, এবং তার ফলে খাজনা প্রদান করার ফলে কিন্তু তাকে সারা জীবনের মতো কিন্তু জমি বন্দোবস্ত দেওয়া হতো, ঠিক আছে। তো এরপর আসছি দেখো লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। তো লর্ড ওয়েলেসলি কী করেছিল আমরা দেখে নেব। তো লর্ড ওয়েলেসলি কী করেছিল, দেখো লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। তো লর্ড ওয়েলেসলি করেছিল কি, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন, ঠিক আছে। অধীনতামূলক মিত্রতা নীতি কি, যে জমি মানে মিত্রতার বিনিময়ে কি জমি বন্দোবস্ত নেওয়া, ঠিক আছে, জমির অধিকার নেওয়া। আর কি করেছিলেন দেখো, তিনি চতুর্থ ইঙ্গো-মহীশূর যুদ্ধ কিন্তু করেছিলেন টিপু সুলতানের সাথে, ঠিক আছে। এবং কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কিন্তু তিনি করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তোমার এখানে কিন্তু প্রশ্ন আছে যে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এর উত্তর কি হবে, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, লর্ড ওয়েলেসলি। দেখো সময়কালটা দেওয়া আছে, তোমরা সময়কালটা লক্ষ্য করো। এরপর আসছি দেখো লর্ড হেংস্টিন সম্পর্কে, দেখো তার সময়কাল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, 1813 থেকে 1823। তো তিনি কি করেছিলেন দেখো,
তিনি কিন্তু পুনা চুক্তি করেছিলেন, ঠিক আছে, পেশোয়াদের সাথে পুনা চুক্তি করেছিলেন 1817 খ্রিস্টাব্দে। আর কি করেছিলেন? তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ করেছিলেন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1817 থেকে 1818 খ্রিস্টাব্দের মধ্যে, ঠিক আছে। আরেকটা কি, রায়ত্তারি ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছিলেন। রায়ত্তারি ব্যবস্থা, যখন পাঁচশালা বা যে চিরস্থায়ী বন্দোবস্তগুলো কার্যকরী করা যাচ্ছে না, তখন কিন্তু তিনি মানে পাঞ্জাব অঞ্চলে রায়ত্তারি বন্দোবস্তর প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। এরপর আসছি দেখো লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো তিনি কি করেছিলেন? তিনি দেখো চ্যাটার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে যে চ্যাটার অ্যাক্ট পাস হয়েছিল, সেই চ্যাটার অ্যাক্ট পাসের মাধ্যমেই কিন্তু মানে এই চ্যাটার অ্যাক্ট পাসের মাধ্যমেই কিন্তু তিনি ইংরেজদের ভারতীয় গভর্নর জেনারেল এই পদে দায়িত্ব দিয়েছিলেন, ঠিক আছে, এবং তিনি নিজেই প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হয়েছিলেন, ঠিক আছে, এবং ইংরাজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছিলেন, ঠিক আছে। তো ভারতে এসে তিনি কি করেছিলেন? ইংরাজি ভাষাকে সরকারি ভাষার কিন্তু তিনি ইংরাজি ভাষাকে সরকারি ভাষার দায়িত্ব দিয়েছিলেন। বুঝতে পেরেছো আশা করি। এরপর আসছি দেখো লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির সময়কাল দেখো দেওয়া আছে। তো তার গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? তিনি শর্তবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন, ঠিক আছে, শর্তবিলোপ নীতি। তো দেখো শর্তবিলোপ নীতিটা কি? শর্তবিলোপ নীতিটা এটাই হলো যে মানে লর্ড ডালহৌসি এটা প্রবর্তন করেছিলেন। তো এটার অর্থ হলো যে তিনি তার পছন্দ মতো কোনো রাজ্যকে নির্বাচন করে সেই রাজ্যে তার সৈন্যবাহিনী তিনি রাখবেন, ঠিক আছে, এবং সেই সৈন্যবাহিনীর খরচ কী করতে হবে? তার নির্ধারিত রাজ্যকেই কিন্তু চালাতে হবে, ঠিক আছে। তো এটাই হলো শর্তবিলোপ নীতি। তো এই নীতি তিনি প্রথম প্রয়োগ করেছিলেন হায়দ্রাবাদের ওপর, হায়দ্রাবাদ নামে রাজ্যটির ওপর, ঠিক আছে। তো এরপর দেখো আসছি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, তো তিনি ছিলেন কি ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং তিনিই কিন্তু হয়েছিলেন ভারতের প্রথম ভাইসরয়। তো যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতের ও বাংলার গভর্নর এবং গভর্নর জেনারেল, তো আমরা ভাইসরয় সম্পর্কে আমরা সেরকম বিস্তারিতভাবে আজকে কোনো আলোচনা করব না, ঠিক আছে। তো আমরা এইটুকু জেনে নেব যে লর্ড ক্যানিংই কিন্তু ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে। তো দেখো তিনি কি করেছিলেন? তিনিও অনেক কিন্তু কাণ্ড কারখানা করেছিলেন। তার মধ্যে একটা কি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন, যেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা। তিনি বিধবা বিবাহ আইন কিন্তু পাস করেছিলেন। আর কি তার সময় কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, তার সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো দেখো এরপর আমরা দেখব যে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। এই সমস্ত যে গভর্নর এবং গভর্নর জেনারেল সম্পর্কে আমি আলোচনা করলাম, তো তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। ক্লাইভ কি হচ্ছে? ক্লাইভের সময় পলাশির যুদ্ধ এবং দেওয়ানি লাভ হয়, ঠিক আছে। তো লর্ড হেস্টিংসের সময় কী হয়? প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, বাংলার কিন্তু ভারতের না, বাংলার প্রথম গভর্নর জেনারেল। এরপর আসছে দেখো কর্নওয়ালিস। তো তিনি কি করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন ও সূর্যাস্ত আইন, ঠিক আছে। এরপর আসছে দেখো ওয়েলেসলি কি করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে, এটাই কিন্তু যেটাকে আমরা জানলাম যে লর্ড ওয়েলেসলির সময় কিন্তু হয়েছিল, যেটা অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে। এরপর আসছে দেখো বেন্টিং। তো বেন্টিং একটি খুবই উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে কি সতীদাহ প্রথা, ঠিক আছে। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় তিনি কিন্তু সতীদাহ প্রথার বন্ধ করেছিলেন। এরপর আসছে দেখো লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসি কী করেছিলেন? ডক্ট্রিন অফ লাম্পস, ঠিক আছে, লাভস। তারপর আসছে দেখো ক্যানিং। তো ক্যানিং কী করেছে? ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়, ঠিক আছে, শেষ ভারতীয় জেনারেল, গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এই ডকট্রিন অফ ল্যাপস এর অর্থ হলো যে কোনো দত্তপুত্রের অধিকার এখানে স্বীকার করা হবে না, ঠিক আছে। তো এর শিকার হয়েছিলেন প্রথম কি ঝাঁসি কিন্তু এর শিকার হয়েছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, এবং তিনি কিন্তু তার প্রতিবাদ করেছিলেন, এবং এই প্রতিবাদের ওপরেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলি একত্রিত হয় এবং মহাবিদ্রোহের সূচনা, বা যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি, সেই সূচনা কিন্তু ডালহৌসির সময় থেকেই শুরু হয়েছিল এবং হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময় 1857 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এরপরেই কিন্তু বুঝতে পেরেছিল ইংরেজ সরকার যে না, ভারতীয়রা কিন্তু আর চুপ থাকবে না, তারাও কিন্তু তাদের যে ইংরেজদের যে ফন্দি সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিল, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। এরপর দেখো আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো দেখো কি কি প্রশ্ন আজকে এখানে আছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথম প্রশ্ন হলো স্যার রবার্ট ক্লাইভ কোন পদে প্রথম নিযুক্ত হন, ঠিক আছে, কোন পদে প্রথম নিযুক্ত হন। তো এর অ্যান্সার কি হবে? অপশন বি, বাংলার গভর্নর, ঠিক আছে, এর অ্যান্সার হবে বাংলার গভর্নর, অপশন বি। তো তোমরা দেখো কতগুলি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। তো আজকের যে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয় থেকেই কিন্তু প্রশ্নগুলো তোলা হয়েছে। তো দেখো কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো দিও। তো দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন। তো তোমরা ঝটপট আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানাও যে দ্বৈত শাসন ব্যবস্থার কে প্রবর্তন করেন। তো দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
স্যার রবার্ট ক্লাইভ, ঠিক আছে, অপশন ডি স্যার রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তো প্রশ্নগুলো কিন্তু সহজ মনে হলো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবি, এসএসসি বা কেপি কনস্টেবল বা ডাব্লিউবি যে কোনো এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোনো এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো সহজ বলে মনে করো না যে প্রশ্নগুলো কিন্তু করার প্রয়োজন নেই। তো দেখো এর অ্যান্সার কী হবে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, অপশন সি হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি আছে, যে ওয়ারেন হেস্টিংস কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল হন, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল হন। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, অ্যান্সার হবে রেগুলেটিং অ্যাক্ট। তো এই আইনের মাধ্যমে, ঠিক আছে, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু ব্রিটিশ কোম্পানি তাদের পছন্দবান, তাদের সুবিধা অনুযায়ী কিছু আইন প্রণয়ন করেছিলেন এবং সেগুলি ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং এই আইনের মাধ্যমেই কিন্তু তারা ভারতের যে ট্যাক্স, সেই ট্যাক্সের ওপর কিন্তু দখল নিয়েছিল এবং ভারতের টাকা পয়সার ওপরেও কিন্তু তারা দখল নেওয়া শুরু করেছিল। এরপর আসছি দেখো পরের প্রশ্ন হচ্ছে ওয়ারেন হেস্টিংসের আমলে কোন প্রতিষ্ঠানটি কলকাতায় স্থাপিত হয়েছিল, ঠিক আছে। তো কোন প্রতিষ্ঠানটি কলকাতায় স্থাপিত হয়েছিল, অপশন অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছিল। তো কেন এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছিল, দেখো যখন ইংরেজ কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রশাসনিক ক্ষমতা দখল করে ভারতে, তো তখন কি হয়, তখন তাদের ভারতীয় বলো বা যে ইংরেজ যে সৈন্য ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু এই কলেজটিকে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, তাদের নিজস্ব সুবিধার্থেই তারা কিন্তু এই কাজটি করেছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে নিচে কোন বক্তব্যটি সঠিক, ঠিক আছে, নিচের কোন বক্তব্যটি সঠিক। তো দেখো তোমরা কোন অ্যান্সারটা হবে, রবার্ট ক্লাইভ কি ছিলেন বাংলার গভর্নর জেনারেল, ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরে দেখো কি বলেছে, অপশন সি রবার্ট ক্লাইভ ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং অপশন ডি ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। তো এর অ্যান্সার কি হবে, তো এর অ্যান্সার হবে কি ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, অপশন বি কিন্তু হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়, ঠিক আছে, সিভিল সার্ভিস নামক যে কাজটি, সেই কাজটি প্রবর্তন কে করেছিলেন। তো এর অ্যান্সার কী হবে, তো এর অ্যান্সার কিন্তু হবে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস, অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস, তিনি কিন্তু এটা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন বলেছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কার আমলে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কার আমলে। তো এর অ্যান্সার কী হবে, তো এর অ্যান্সার হবে যে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, অপশন ডি কিন্তু হবে অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, ঠিক আছে, এবং রাজা রামমোহন রায়ের অবদান ছিল খুবই উল্লেখযোগ্য। রাজা রামমোহন রায়ের উদ্যোগেই লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথাটাকে নিষিদ্ধ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কার আমলে হয়েছিল, ঠিক আছে, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কার আমলে হয়েছিল। তো এর অ্যান্সার কী হবে, দেখো এর অ্যান্সার হবে কিন্তু অপশন এ, অ্যান্সার হবে অপশন এ লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু হয়েছিল প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তো দেখো আজকে শেষ প্রশ্ন কি বলছে, আজকে শেষ প্রশ্ন আছে যে 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। তো এই 1857 খ্রিস্টাব্দের যে সিপাহি বিদ্রোহ, এরপরেই কিন্তু এই ভারতের গভর্নর জেনারেল পদটি পরিবর্তিত হয়ে নতুন নাম হচ্ছে কি ভারতের ভাইসরয়, ঠিক আছে। তো শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের যিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু ভারতের প্রথম ভাইসরয় হন। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঠিক অপশন বি হবে সঠিক অ্যান্সার, লর্ড ক্যানিং কিন্তু ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে। তো আজকের আলোচ্য বিষয়টি এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবং পরের ক্লাসে যদি তোমরা চাও যে আমি তোমাদের সাথে ভারতের ভাইসরয় সম্পর্কে আলোচনা করি তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।